সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতির চিহ্ন রকারে সংসারে। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। তো আগের পর্বে তোমরা দেখেছিলে সাঁতরাগাছির থেকে বিষ্ণুপুরের ট্রেন জার্নি। বিষ্ণুপুর এসেছিলাম কিন্তু তোমাদের জন্য আজকের এই ব্লগটা উপহার দেওয়ার জন্য। তাতে আজকে একদিনে তোমরা বিষ্ণুপুরে সকালবেলা এসে কিভাবে এখানকার যে সাইট সিন আছে সেগুলো করে আবার বিকালবেলার মধ্যে একদিনের ছুটি বা সপ্তাহান্তের 1-2 দিনের ছুটিতে তোমরা কিন্তু বিষ্ণুপুর চলে আসতে পারো। এখান থেকে একদিনে ঘুরে তোমরা কিন্তু আবার ফিরে যেতে পারো। তো সেই যাবতীয় সমস্ত তথ্য খুঁটিনাটি সব কিছু থাকছে তোমাদের জন্য। তো চলো আজকের এই বাঁকুড়ার ইতিহাস প্রসিদ্ধ স্থান বিষ্ণুপুর ঘোরাটা শুরু করি। সমস্ত কিছু তথ্য দেবো, সঙ্গে থাকো এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের নামাবে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর থেকে তোমরা যাবে হচ্ছে এই 2 নম্বরের দিকে, এই ওভারব্রিজটা দিয়ে। এখান থেকে ওভারব্রিজ থেকে বেরিয়ে এই তোমাদের সামনে এই যে যাওয়ার রাস্তা, স্টেশন বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বেরোলাম। বেরিয়ে এই সামনে সব টোটো সব দাঁড়িয়ে রয়েছে। এই যে এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা এখানকার রেট কি আছে সব শুনে জানাচ্ছি তোমাদেরকে। 16টা টোটাল স্পট ঘোরাতে নেবে হচ্ছে দাদা আমার কাছ থেকে 500 টাকা। দাদার সমস্ত পরিচয়, সমস্ত কিছু, ফোন নাম্বার সহ তোমাদেরকে জানিয়ে দেবো। আর এমনি এখানে কিন্তু রেট হচ্ছে 200 টাকা করে ঘন্টা। ওই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে, হিসেব করলে ওই 500 টাকার কাছাকাছি দাঁড়ায়। 16টা স্পট ঘুরতে এর থেকে বেশি টাইম লাগে না। তো আমরা এখানে খাইনি, মাঝখানে কোথাও দাঁড়িয়ে খেয়ে নেবো। পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেলে খাচ্ছি পরোটা, আলুর তরকারি, পেঁয়াজ, আর একটা এটা মনে হয় চাটনি বা কিছু একটা হবে। ভালোই খেতে কিন্তু। সকালের খাওয়া দাওয়া সেরেই প্রথমেই আমরা চললাম রাসমঞ্চের দিকে, যেটা কিন্তু বিষ্ণুপুরের সবথেকে প্রসিদ্ধ জিনিস। রাসমঞ্চে ঢুকতে প্রথমে তোমরা অনলাইনেও স্ক্যান করে টিকিট কাটতে পারো, অথবা এখানে কাউন্টার রয়েছে, কাউন্টার থেকেও কিন্তু তোমরা টিকিট কেটে ঢুকতে পারো রাসমঞ্চে। টিকিটের মূল্য 25 টাকা। 1600 খ্রিস্টাব্দে মল্লভূম রাজা হাম্বির মল্লদেব, যিনি বীর হাম্বির নামেও পরিচিত, বিষ্ণুপুরে রাসমঞ্চটি তৈরি করেছিলেন বার্ষিক রাজ উৎসবের জন্য এবং বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি রাখবার জন্য। এটি 1932 সাল পর্যন্ত এই অনুষ্ঠানের কেন্দ্রীয় স্থান হিসেবে কাজ করেছিল এবং মল্ল রাজত্বের প্রাচীনতম টিকে থাকা ইটের মন্দির হিসেবে এটিকে বিবেচিত করা হয়। এই মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত। রাসমঞ্চের বাইরে এই যে রাস্তা সামনে, এখানে কিন্তু পরপর টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে। সবই কিন্তু ট্যুরিস্টদের রিজার্ভ করা টোটো বা অটো। রাসমঞ্চ দেখা হয়ে গেল, এইবার আমরা যাচ্ছি মদনমোহনের মন্দিরে। আর তোমরা যারা আসবে, এসে থাকতে চাও, ইউথ হোস্টেল কিন্তু রাসমঞ্চ থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। তো তোমরা অনলাইনে
ইউথ হোস্টেল বুক করে নিতে পারো। বুক করে নিয়ে রাজমঞ্চের কাছেই একদম থাকতে পারো, একদম কাছে, 5 মিনিট দূরত্ব, ওখান থেকে হেঁটে 5 মিনিট লাগে। আমরা এসে পৌঁছালাম মদনমোহন মন্দিরে। পিছনে এটা হচ্ছে মদনমোহন মন্দির। তো চলো ভিতরে যাই। ভিতরে যেটা শুনলাম, আমাদের দাদা বললো যে ভিতরে মদনমোহনের কিন্তু অষ্টধাতুর মূর্তি রয়েছে এবং সেটা কিন্তু বেশিরভাগটা সোনা দিয়ে তৈরি। এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মল্লভূমের রাজা দুর্জন সিংহ দেব। এখানে পুরো টেরাকোটার কাজ করা রয়েছে মন্দিরের গায়ে, কিন্তু দেখো পুরো টেরাকোটার কাজ। এখানেও তাই, এই মন্দিরেও তাই, ওটাতেও তাই। দেখো টেরাকোটার কাজ পুরো। ভিতরে মদনমোহনের মূর্তি রয়েছে। এই মন্দিরের ছাদটা কিন্তু চৌকো আকৃতির এবং ঢালু। এই ছাদের মাঝখানে একটি গম্বুজ সহ মিনার রয়েছে। মন্দিরটার চারপাশে টেরাকোটার কাজ রয়েছে, যার জন্য এই মন্দির কিন্তু যথেষ্ট পরিমাণে বিখ্যাত। যেটা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ, সেই টেরাকোটার কাজ কিন্তু এখানকার সব মন্দিরে তোমরা দেখতে পাবে। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজে কৃষ্ণলীলা, দশাবতার এবং অন্যান্য অনেক পৌরাণিক গল্পের বিভিন্ন দৃশ্য খোদাই করা আছে। মন্দিরের পাশ থেকে পিছনে হেঁটে এসে দেখলাম পিছনে আরেকটা মন্দির টাইপের রয়েছে। সেটা পরে জানতে পারলাম এটা হচ্ছে ভোগকক্ষ। প্রত্যেকটা মন্দিরের এখানে ভোগকক্ষ, তুলসী মঞ্চ এবং নাটমঞ্চ সব কিন্তু প্রত্যেকটা মন্দিরের রয়েছে। প্রতিটা স্পটের বাইরে কিন্তু এরকম সব দোকান রয়েছে। এখানকার যে পুরনো পোড়া মাটির সমস্ত জিনিসপত্র, ঘোড়া, যেটা এখানকার বিখ্যাত জিনিস, সেগুলো কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে। আর তাছাড়া কিন্তু বিষ্ণুপুরে প্রতি শনি ও রবিবার পোড়ামাটির হাট বসে, সেখান থেকেও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো, তোমরা যদি শনি রোববার দেখে বিষ্ণুপুর আসো। দেখো এখানে কিন্তু পোড়ামাটির দুর্গা রয়েছে, পালকি রয়েছে, খুব সুন্দর এগুলো। তারপরে তোমার এখানে ঘট রয়েছে, প্রদীপ রয়েছে। তারপরে এই পাশে হচ্ছে বিখ্যাত বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়া, দারুণ। এইগুলো তোমরা ঘরে টাঙিয়ে রাখতে পারবে, যেগুলো ঝোলায় সে টুং টুং করে আওয়াজ হয়। এদিকটা বড় বড় ঘোড়া রয়েছে সব, ঠিক আছে? এই ঘোড়া, এইদিকে ঘোড়া, বড় ঘোড়া রয়েছে। এই দুর্গাটার দাম হচ্ছে 120 টাকা। এরকম সব জায়গায় তোমরা পাবে, এখান থেকে কেন বা অন্যান্য জায়গা থেকে কেন সেটা তোমাদের চয়েস মতো। আমার মতে 2-3টে জায়গায় ঘুরে দেখে নেবে, দাম দর দেখে নিয়ে তারপরে ফাইনালি একটা জায়গার থেকে কিনে নেবে, এটা আমার সাজেশন। এবার তোমরা যেটা করবে, এটা হচ্ছে পাথরের রথ। নিচে দেখো রথের চাকা রয়েছে, উপরে রথের চূড়া রয়েছে। এটা হচ্ছে পাথরের রথ।
দেখো এখানেও কিন্তু টেরাকোটার কাজ কিন্তু রয়েছে রথের উপরেও। এখানে সমস্ত জায়গাতে কিন্তু টেরাকোটার কাজ কিন্তু মাস্ট, সব দেখতে পাবেই। এক একটা জায়গায় এক একটা জিনিস যেটা থাকে বৈশিষ্ট্য, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। পাথরের রথ দেখার পর এবার আমরা ঢুকছি বিষ্ণুপুরের ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি এলাকার মধ্যে। বিষ্ণুপুরের রাজবাড়ির ধ্বংসাবশেষ হিসাবে এখানে কিন্তু ওই দুটো গড় দরওয়াজা, মানে একটা ছোট দরজা, একটা হচ্ছে বড় দরজা, এই দুটোই রয়েছে। এই দুটো দরজার মধ্যে বড় দরজাতে কিন্তু ছোট ছোট কুঠুরি ছিল, যেগুলো সিক্রেট কুঠুরি, যেখান থেকে কিন্তু শত্রুদের সাথে যুদ্ধ করা হতো। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোও কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত। যে রাজবাড়িতে ঢোকার ছোট দরজা, যেটা ছোট খিলান বলে এরা, পাথরের ছোট খিলান। দেখো কি বলা আছে, তোমার এখানে বলে দিচ্ছি। আগেকার রাজবাড়িগুলোর ব্যাপারই আলাদা ছিল কিন্তু পুরো। এটা ছোট খিলান, আর এই দিকে এটা হচ্ছে বড় খিলান, এটা মেইন গেট। এটা আমাদের অটোতে করে যিনি ঘুরিয়ে দেখাচ্ছেন, সেই দাদা বললেন যে এখানকার এই বিষ্ণুপুরে মৃন্ময়ী দুর্গা মাতার কিন্তু পুজো সব থেকে প্রাচীন পুজো, প্রায় 1025 বছর আগেকার পুজো। আর এই যে পিছনের জায়গাটা তোমাদের দেখাই, চলো। পিছনের জায়গাটা, এই জায়গাটায় কিন্তু অষ্টমীর দিন কিন্তু তপধ্বনি হয়, সেটা করে পুজো সপ্তমীর দিন পুজো শুরু হয়, এবং ওখানেই আবার কিন্তু দশমীর দিন তপধ্বনি করে পুজো শেষ হয়। এটা হচ্ছে এখানকার। এবার চলো রাজবাড়ির মধ্যে যাই। এই হচ্ছে আমরা রাজবাড়ির মধ্যে ঢুকছি। এটা হচ্ছে বড় খিলান। বড় এই গড় দরওয়াজাটা দেখে ভিতরে মনে হয়েছিল যে সত্যিকারের রাজবাড়ি আছে, কিন্তু আলটিমেটলি এই দরজা দুটো ছাড়া আর কোনো কিছু কিন্তু রাজবাড়ির অবশিষ্ট নেই। এই দেখো, দুই সাইডে দেখলে দেখতে হবে এখানে কিন্তু ছোট ছোট কুঠুরি রয়েছে, যেখান থেকে কিন্তু শত্রুদের সাথে যুদ্ধ করা যেত এবং শত্রুদের আক্রমণ থেকে বাঁচা যেত। এটাও কিন্তু ছিল মল্লভূম রাজাদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের দিক থেকে কিন্তু চূড়ান্ত পরিমাণে নেগলিজেন্সি দেখেছি আমি। আসলাম মহারাজা বীরহাম্বির উদ্যানে, মানে একটা পার্ক, ছোট পার্ক। রক্ষণাবেক্ষণের জন্য এখানে ঢুকতে গেলে 5 টাকা করে নেয়। আর সামনে রয়েছে হচ্ছে লালজিউর মন্দির একটা, এটাও অনেক পুরনো মন্দির। তো চলো মন্দিরটা দর্শন করি। শ্রী লালজিউর মন্দির, এটাও যথেষ্ট পুরনো মন্দির বিষ্ণুপুরের, একই রকমের স্টাইলে তৈরি। দেখো দরজাগুলো কিন্তু এখনো পর্যন্ত যতগুলো তোমাদেরকে ঘোরার জায়গা দেখালাম, সমস্ত রাস মন্দির বলো বা এই পাশে মদনমোহনের মন্দির বলো, সমস্ত জায়গায় কিন্তু একই রকমের দরজার স্টাইল। 1658 সালে মল্ল রাজবংশের 52তম শাসক এবং দুর্জন সিংহ দেবের পিতা বীর সিংহ দেব কর্তৃক এই লালজির মন্দির নির্মিত হয়। এই মন্দিরের গায়ে কিন্তু আগে টেরাকোটার নিদর্শন ছিল, খোদাই করা ছিল, কিন্তু ওই যে বললাম রক্ষণাবেক্ষণের অভাব, এগুলোর জন্য কিন্তু এই টেরাকোটার কাজ কোথাও থেকে হারিয়ে গেছে বা কখনো চুরি হয়ে গেছে। ভোগ কক্ষ, মানে মদনমোহন মন্দিরেও কিন্তু ভোগ দেওয়া হয়। দেখো মন্দিরের গায়ের থেকে কিন্তু সমস্ত টেরাকোটার কাজ উধাও, আর প্রতিটা মন্দিরেরই এই ভোগ কক্ষ, নাটমঞ্চ, তুলসী মঞ্চ, এগুলো কিন্তু প্রতিটা মন্দিরেই তোমরা গেলে দেখতে পাবে। এটা হচ্ছে মেন রাজবাড়ির ধ্বংসাবশেষ, যেটা এখন আর কিছু নেই বলতে গেলে। এখান থেকে কিন্তু বিষ্ণুপুরের পুরো রাজকার্য পরিচালিত হতো।
আচ্ছা, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দুটো মন্দিরের মাঝখানটায়। এটা হচ্ছে পিছনে হচ্ছে মা মৃন্ময়ীর মন্দির, এখানটা বললাম যে সব থেকে পুরনো দুর্গাপুজো হয়। আর একটা এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। প্রথমে রাধাশ্যামটায় যাই, তারপর মৃন্ময়ী মন্দিরটায় যাবে। এই এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। ঢুকছি রাধাশ্যাম মন্দিরে। এটাও দেখো একই রকম, কিন্তু প্রতিটার স্ট্রাকচার কিন্তু সেম, প্রতিটার সাথেও দেখো সেম। এখানেও কিন্তু পিছনে এরকম। এটা হচ্ছে ভোগ কক্ষ, প্রতিটা মন্দিরের পিছনে কিন্তু ভোগ কক্ষ রয়েছে। হচ্ছে মৃন্ময়ী দুর্গা মন্দির। এই মন্দিরে যে দুর্গাপুজোটা হয় সেটা 997 খ্রিস্টাব্দ থেকে চালু হয়েছে, যা পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো দুর্গাপুজো। এইখানে কিন্তু ডোকরার কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এটা জোর বাংলার মন্দির, দুটো মন্দির জোড়া করে রাখা, আর গায়ে কিন্তু অসংখ্য টেরাকোটার কাজ রয়েছে। এই মন্দিরটিতে মূলত কৃষ্ণর পূজা করা হতো। মল্লভূম রাজবংশের 51তম রাজা রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি বেসিক্যালি হচ্ছে দুটো চালা, মানে দুটো ছাদকে একসাথে জোড়া বলে, তাই এই মন্দিরের নাম কিন্তু জোড়া মন্দির বা দোচালা মন্দির। এই দোচালা মন্দিরের একটিতে আছে হচ্ছে মণ্ডপ এবং আরেকটিতে আছে গর্ভগৃহ, এবং মন্দিরের চারপাশে কিন্তু টেরাকোটার কাজ আজও খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এটা হচ্ছে যুগল কিশোর কৃষ্ণ বলরামের মন্দির, কিন্তু সেই একই রক্ষণাবেক্ষণের অভাবে এগুলো নষ্ট হয়ে গেছে। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। এখন ঢোকা যাবে না, এখানে পুরো বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে পুরো। তো চলে এলাম ঘুমঘরের কাছে। ঘুমঘর বা গুমঘর বলে, গুমঘর মানে গায়েব করে দেওয়া, এরকম ব্যাপারটা। আগেকার দিনে রাজাদের রাজ্যে যখন কেউ খুব অপরাধ করতো, বড় সড়ো কোনো অপরাধ করতো, তখন এদেরকে এর মধ্যে রাখা হতো, মানে গুম করা হতো বা গায়েব করে দেওয়া হতো, যাতে সেই অপরাধটা আর বৃদ্ধি না পায়। এটা হচ্ছে গুমঘর। এটাও কিন্তু সেই রক্ষণাবেক্ষণের খুব অভাব। এগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করলে, যেটা মালদায় দেখেছি তত, সেটা করলে কিন্তু খুব ভালো হতো। এটা হচ্ছে শ্যামলয়ের পাঁচচূড়ার মন্দির। ঘুরতে এলাম শ্যামলয়ের পাঁচচূড়ার মন্দিরের কাছে। এই যে মন্দিরটা, এই মন্দিরটার অনুকরণেই কিন্তু রানী রাসমণি আমাদের দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিল। চলো ভিতরটা একবার দেখে নিই। শ্যামলয়ের পাঁচচূড়ার মন্দির। এই মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিং 1643 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করে। এই মন্দিরের 5টি চূড়া আছে, তাই এই মন্দিরটিকে পাঁচচূড়া মন্দিরও বলা হয়। এবং এই মন্দিরের ধাঁচেই কিন্তু আমাদের কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দির, মা ভবতারিণীর মন্দির, রানী রাসমণি দেবী এই মন্দিরের অনুকরণেই কিন্তু তৈরি করেন। এই মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ দেখা যায়, সেই টেরাকোটার কাজে মূলত ঐরাবত, রাম রাবণের যুদ্ধ, রাধাকৃষ্ণের প্রেমলীলা, কৃষ্ণ এবং বিভিন্ন শিকারের গল্প সমস্ত কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে এই টেরাকোটের কাজের মাধ্যমে। যুগল মন্দির, জোড়া বাংলা মন্দির। আর এখানেও কিন্তু প্রচুর কেনাকাটার দোকান। পাগল হয়ে যাবে তুমি দেখতে দেখতে, কিনতে কিনতে পকেট ফাঁকা হবে,
আর দেখতে দেখতে পাগল হয়ে যাবে। তো না কেনাটাই ভালো, না দেখাটাই ভালো। সুস্থ মস্তিষ্কে এখান থেকে বেরিয়ে যাওয়া ভালো। এটা হচ্ছে নন্দলাল মন্দির। এখানে কিন্তু কোনো ঠাকুর বা বিগ্রহ নেই, ঠিক আছে? এরকমই ভিতরে কিছু নেই, এরকমই মন্দির। এরকম 5-6টা 7টা মন্দির আছে টোটাল এরকম। অবশেষে আমরা এলাম পোড়ামাটির হাট এরিয়াতে। এখানে যেমন একটা সুন্দর মন্দিরও রয়েছে, 3টে সুন্দর মন্দির রয়েছে, তার সাথে রয়েছে এই পোড়ামাটির হাটের এই সুন্দর জায়গাটা। এখানে কিন্তু শনি রবিবার প্রচুর কেনাকাটার জিনিসপত্র বসে, বিশেষ করে বিষ্ণুপুরের যে টেরাকোটার কাজের জিনিস, মাটির জিনিস, পোড়ামাটির জিনিস, সেইগুলো কিন্তু এখানে ভরে যায়। ঘুরতে ঘুরতে চলে আসলাম বিষ্ণুপুরের, মানে বোলপুরে যেরকম রয়েছে সোনাঝুরির হাট, সেরকম কিন্তু বিষ্ণুপুরে রয়েছে হচ্ছে পোড়ামাটির হাট। পোড়ামাটির হাট এখানে এই এরিয়াটায় প্রতি শনিবার করে বসে। আর ডিসেম্বর মাসে মানে শীতকালে ওই সময়টায় কিন্তু সপ্তাহে 2 দিন শনি এবং রবিবার বসবে। তো তোমরা যারা আসবে তারা শনি রবিবার আসলে কিন্তু এখানে হাট পেতে পারো। মানে শনিবার যে হাটটা বসছে সেই হাটটাই কিন্তু আবার রবিবারে ভাঙা হাট হিসেবেও পেতে পারো, যেটা আমরা বোলপুর শান্তিনিকেতনে যেরকম সোনাঝুরির হাটে পাই সেরকম। এই দেখো, এটা হচ্ছে গ্যালারি। এইখানে অনুষ্ঠান হলে এখানটায় বসে দেখা যায়। এটা হচ্ছে গ্যালারি, আর এখানে হাটটা বসে। এখনো দেখো কিছু সব জিনিসপত্রের হাট বসেছে। এই জায়গাটা খুব ভালো লাগলো। তোমার বিষ্ণুপুরে মুখে খালি শান্তিনিকেতন চলে আসছে, সোনাঝুরি। পোড়ামাটির হাট এলাকায় এটা হচ্ছে জোর শ্রেণীর মন্দির। এটি আসলে 3টে একরত্ন মন্দিরের একসাথে একটা জায়গায় অবস্থান, সেটাই হচ্ছে জোর শ্রেণীর মন্দির। 1726 খ্রিস্টাব্দে মল্ল রাজা কৃষ্ণ সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এসেছিলাম ছিন্নমস্তার মন্দিরে। এখানে কিন্তু ছবি তুলতে দেয় না, কারণ মায়ের ছবি কিন্তু রাখতে নেই। এটা এখানে মন্দিরের সামনেই লেখা রয়েছে, তাই ছবি বা ভিডিও করিনি। আর এমনিতে হচ্ছে আমরা দর্শনও পাইনি, কারণ দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত কিন্তু এই ছিন্নমস্তার মন্দির বন্ধ থাকে। বলতে ঠাকুর বিশ্রামে থাকে। এই সময় কোনো ঘন্টা বাজানো বা ঠাকুরের দর্শন হয় না। তার মন্দির থেকে একটুখানি এগিয়ে এসেই হচ্ছে বিষ্ণুপুরের সেই দলমাদল কামান। এই যে পিছনে রয়েছে, দেখাচ্ছি কাছের থেকে। এই দলমাদল কামান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটি ঐতিহাসিক কামান। এটি মল্লভূমের মল্ল রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নিদর্শন। স্থানীয়দের বিশ্বাস, মারাঠা আক্রমণকারী ভাস্কর রাওয়ের হাত থেকে বিষ্ণুপুরকে রক্ষা করবার জন্য মল্ল রাজাদের কুলদেবতা ভগবান মদনমোহন অলৌকিকভাবে এই কামানটি ব্যবহার করেছিলেন। লোককথা অনুসারে মারাঠা আক্রমণের সময় স্বয়ং ভগবান মদনমোহন কামানটি পরিচালনা করেন এবং যার ফলে আক্রমণকারীরা পিছু হটতে বাধ্য হয়। আচ্ছা, আমরা আজকে যে দাদার সাথে ঘুরলাম, তারা খুব ভালো ঘুরিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে কোনটা কি ইতিহাস আছে, কোন জায়গায় কি হয়, পুরো ব্যাপারটা কিন্তু বুঝিয়ে আমাদেরকে বলেছে। দাদার নাম উজ্জ্বল দত্ত। ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। 9732056001। আমি ডেসক্রিপশানেও নাম্বারটা দিয়ে দেবো এবং তোমার নিচেও থাকছে স্ক্রিনে। তো তোমরা আসার আগে এখানে দাদাকে ফোন করে নিয়ে
চলে আসতে পারো, অথবা এখানে এসেও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ওই যে একটা মন্দিরের কথা বললাম, মদনমোহন মন্দিরের যে ভোগের ব্যাপারটা, ওই ভোগটা কিন্তু তোমরা যদি পেতে চাও তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদা কিন্তু টাকা আগের থেকে জমা দিয়ে তোমরা দুপুরবেলা ভোগ ওখানে বসেও খেতে পারো, বা তারা তুমি নিয়েও আসতে পারো। পৌঁছে গেলাম হচ্ছে আবার বিষ্ণুপুর স্টেশনে এসে এখন আমার 4টের সময় ট্রেন আছে আরণ্যক এক্সপ্রেস, সেটার ব্লগও থাকবে পরের এপিসোডে। তো আমি বিষ্ণুপুর একদিনে ঘুরিয়ে দেখালাম, একদিনে তোমরাও বসে ঘুরতে পারো। সকালবেলা রূপসী বাংলা ধরে আসো বা আরণ্যক ধরে আসো, এসে একটা দিনে 16টা স্পট আছে, 16টা স্পট মোটামুটি একটা টোটো বা অটো ঠিক করে নাও। আমি বলবো যে অটো ঠিক করো, তাহলে তোমাদের যাতায়াতের সময়টা কম লাগবে। আর তাহলে তোমরা ওই যাতায়াতের সময়টা কম লাগলে তোমরা স্পটগুলোতে একটু বেশি টাইম দিতে পারো ফটো তুলতে। বা তো আর তোমাদেরকে বলি, তোমরা যেটা বলছিলাম রূপসী বাংলায় বা আরণ্যকে আসো, এসে একটা টোটো বা অটো ঠিক করো, 16টা স্পট ঘোরো, খাওয়া দাওয়া করো। আমি কিন্তু খেয়ে দিয়ে এখন বাজে 2:14 সময় কিন্তু আমি সোজা বিষ্ণুপুর স্টেশনে এসে গেছি। 4টের সময় আমার ট্রেন। তোমরা যদি আরণ্যকে আসো একটু হয়তো বেশি টাইম লাগবে, সেখানে 3টে সাড়ে 3টের সময় তুমি পৌঁছালে, বিকেল 5টার সময়, তাহলে সেক্ষেত্রে রূপসী বাংলা ধরে বেরিয়ে চলে আসলে। তো আজকের ব্লগটা এখানে শেষ করতে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হচ্ছে নেক্সট ব্লগটা কিন্তু দেখো অবশ্যই। এখান থেকে রিটার্ন যাবো আরণ্যক এক্সপ্রেসের একটা ট্রেন জার্নি ব্লগ থাকছে। আজকের মতো এই ভিডিওটা শেষ করছি।